সারা বাংলাদেশে এই আমির হামজার ওয়াজ এবং একই সাথে এই মসজিদে খুতবা দেওয়া নিষিদ্ধ করা হোক। জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দিবেন আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব। যেই নূর সাহেব বিগত 16 বছর বিভিন্ন সময় কুচকির নিচে অবস্থান করতেন এবং খোঁজ নিয়ে জানা যায় ওই কুচকিগুলো ছিল জামাত শিবিরের কুচকি। এর চেয়ে ভদ্র ভাষা আর তার জন্য ব্যবহার করার উপায় নেই। এজন্য যে মানুষটা তার জীবনটা রক্ষা করতে পেরেছে জামাত শিবিরের অবদানের কারণে, যে মানুষটি বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছে শিবিরের ভোটের কারণে, এবং যে মানুষটা বিগত দিনে বিভিন্ন সময় আক্রান্তের শিকার হয়েছে, আর তখন এই যে দুই উরুর মাঝখানে তাকে বিভিন্ন ছবিতে দেখবেন, ওই উরুগুলো জামাত শিবিরের উরু ঢাল হিসেবে ব্যবহার করে এই নূর সাহেবকে উদ্ধার করা হয়েছিল। সরকার কি এগুলো বুঝে না? নিশ্চয়ই বুঝে, তারপরও কিছু করতে পারতেছে না ভাই। ওই ষড়যন্ত্রের কারণে এই সরকার কেন মানুষকে কষ্ট দিবে বলেন? আমি সরকার, আমি কেন আমার জনগণকে কষ্ট দেবো? এতে কি আমার ভালো কিছু হবে? এটা তো আমারই বদনাম হবে, আমাকে নিয়ে সমালোচনা করবে। সরকার আসলে ভাই প্যাচের মধ্যে পইরা গেছে, ওদের ষড়যন্ত্রের মধ্যে পইরা গেছে। কেন এই ষড়যন্ত্রটা হয়েছে এটা নিয়ে আজকে বিশেষ একটা আলোচনা করব। এইটা হলো খবর, দেখুন চমৎকার খবর। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের খবর এই যে তিনি বলেছেন, মানে ভারতের গণমাধ্যমের খবর, সেখানে ভারতের শীর্ষ গণমাধ্যম যেগুলি, এগুলির বরাত দিয়ে আজকে প্রথম আলোতে খবরটি বাংলাদেশে ছাপিয়েছে একটু আগে, যে কারণে আমি এই মধ্যরাতে 17 আগস্ট 2026 এখন বাজে বাংলাদেশে প্রায় রাত 11:30 প্রায় 12টার মতো, লিখেছে তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। গদি মিডিয়া, ভারতীয় মিডিয়া কাকে বলে, এরা কতটা ডিসঅনেস্ট লেডিস এন্ড জেন্টলম্যান। এরা বলছে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এবং বিগত 2 থেকে 3 দিন আমি যথেষ্ট পরিমাণ আপনার মেসেজ পেয়েছি। মানুষ আমাকে বলছেন ভাই আপনি বললেন যাবে না, সরকার তো যাচ্ছে, এই দেখেন। এবং সত্য কথা বলতে গেলে এটা তাদের প্রপাগান্ডা। একটা দেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত কনফার্ম না হওয়ার পরেও এটা নিয়ে কি ধরনের প্রপাগান্ডা, এরা কোথায় বসবাস করে আপনি জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান। সো ফাইনালি এটা বাতিল করেছেন। নাও এটা বাতিল করার কারণে আমাদের লাভটা কোন জায়গায় বা ক্ষতি বা কোন জায়গাতে আছে, এটা আমি আলোচনা করতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, ধৈর্য সহকারে দেখতে হবে। দর্শক শ্রোতা, ভিডিও শুরুতে আপনারা দেখেছেন ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খান তারা একটু বেশি বা বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। মুফতি আমির হামজার উপরে হামলা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং তাদের সাথে যুক্ত ছিল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে দর্শক শ্রোতা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভারত সফর নিয়ে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। দর্শক, অবশেষে কি বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, সেই কাজটাই কি করলো জনাব তারেক রহমান? দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে কয়েকদিন যাবৎ শুনতে পাচ্ছি ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভারতের সফরের বিষয়টি নিয়ে অবশেষে সেই বিষয়টা চূড়ান্ত হলো এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভারতকে কড়া ভাষায় একটা শর্ত দিয়ে বসেছে যে তিনি ভারতে যাবেন, তবে একটা শর্ত আছে। সেই ভয়ঙ্কর শর্তটা কি, আজকের ভিডিওটি পুরোপুরি দেখলেই সেটা আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। এইটা হলো খবর, দেখুন চমৎকার খবর। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের খবর এই যে তিনি বলেছেন, মানে ভারতের গণমাধ্যমের খবর, সেখানে ভারতের শীর্ষ গণমাধ্যম যেগুলি, এগুলির বরাত দিয়ে আজকে প্রথম আলোতে খবরটি বাংলাদেশে ছাপিয়েছে একটু আগে, যে কারণে আমি এই মধ্যরাতে 17 আগস্ট 2026 এখন বাজে বাংলাদেশে প্রায় রাত 11:30 প্রায় 12টার মতো, লিখেছে তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। আমরা গত কদিন যাবত বলছিলাম যে তারেক রহমান কেন ভারত যাবেন, কেন তিনি তার সাথে ভারতের কী সখ্যতা, ভারতের সাথে তিনি ইত্যাদি ইত্যাদি সব কম্প্রোমাইজ করে ফেলেছেন। কিছুই করেননি, তিনি বাংলাদেশের জনগণের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। এটাই জনাব তারেক রহমান, তিনি কথা কম বলেন, কাজ বেশি করেন, এটি প্রমাণিত। একটু আগের এই খবরে ভারতের গণমাধ্যমের এই খবর এসছে যে জনাব তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সম্ভাব্য সফরের কথা বললেও তিনি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। যেই শর্তগুলির মধ্যে অন্যতম হলো, সেখানে আজকে টাইমস অফ ইন্ডিয়াতে শিরোনাম করেছে যে বাংলাদেশ সেটস টাফ রাইডার্স ফর পিএম তারেক রহমানস ভিজিট টু ইন্ডিয়া, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। আর ইন্ডিয়ান এক্সপ্রেস খবরের শিরোনাম করেছে সেন্ড হাসিনা ব্যাক বাংলাদেশ রেড লাইন, মানে ফর পিএম রহমান ভিজিট, অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত পাঠাও, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমারেখা।
ক্যান ইমাজিন কি চমৎকার হেডলাইন দিয়েছে ভারতীয় গণমাধ্যম যে জনাব তারেক রহমান ভারতে তখনই আসবেন যদি তোমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য সিদ্ধান্ত নাও, আগে বাংলাদেশে পাঠাও। এবং টাইমস অফ ইন্ডিয়ার প্রতিনিধি আবারও অন্যান্য দাবিও করেছে। এখানে বলা হয়েছে যে জামায়াতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে সরকারকে, মানে বর্তমান তারেক রহমান সাহেবকে দাবি করেছে যে সেখানে যদি যেতে হয় তাহলে আপনাকে অবশ্যই এই শর্তগুলি আপনি মানবেন এবং সহায়ক পরিবেশ যদি বজায় রাখতে পারে ভারতীয় সরকার, তবেই সেখানে যেতে হবে। সহায়ক পরিবেশ বুঝতে পারছেন, সেখানে তার নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য যত শর্ত আছে, অন্যান্য যত গ্যারান্টি আছে, সব কিছুর শর্ত পূরণ করলেই পরে ভারত তিনি যাবেন। বর্তমানে সিদ্ধান্ত কিন্তু জনাব তারেক রহমানের উপরে। ভারত অপেক্ষা করছে কখন জনাব তারেক রহমান বা বাংলাদেশ সিদ্ধান্ত দিবে যে তিনি কবে ভারত যাবেন। এতদিন আমরা অপেক্ষা করতাম যে ভারতের প্রধানমন্ত্রী কখন বাংলাদেশে আসবেন, আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রী, তিনি সবসময় ভারত কোনো না কোনো কারণে শপিং করতেও তিনি যেতেন, কোনো না কোনো কারণ ছাড়াও তিনি যেতেন, কারণ তিনি যেতেনই তার নিজের স্বার্থ রক্ষার জন্য, তিনি তার নিজের উদ্দেশ্য হাসিলের জন্য যেতেন। কিন্তু এখন যে বাংলাদেশ পাল্টেছে, এটির বরাবর একটি চমৎকার উদাহরণ ভারতের গণমাধ্যমে দিয়েছে। এটিকেই বলে দ্বিপাক্ষিক সমানে সমান সম্পর্ক। কোনোভাবে মাথা নত করে সম্পর্ক করবার কোনো সুযোগ নেই, কারণ বর্তমান তারেক রহমান ভারতের যারা বিশ্লেষক রয়েছেন, ভারতের যারা জনগণ রয়েছেন, খুব চমৎকার ভারতের জনগণ, আমরা জনগণকে অনেক ভালোবাসি, পছন্দ করি, বাট জনগণ অ্যান্ড ভারতীয় যারা অ্যানালিস্ট রয়েছেন, ইউ অল হ্যাভ টু নো দ্যাট মিস্টার তারেক রহমান ইজ এ সান অফ former president of Bangladesh, former prime minister of Bangladesh. Now Tareq Rahman himself is prime minister of Bangladesh. So it a very rare as a person in the world, very rare যে এমন বাবা মা দুজনের সরকার প্রধান ছিলেন একটা দেশের, নিজেও প্রধান হয়েছে। পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আমি এটি খুব গর্ব করেই বলছি, জনাব তারেক রহমান আছে। এখন পর্যন্ত তারেক রহমান যা করছে এটির সাথে কোনো কিছু তুলনা হওয়ার সুযোগ নেই। তারেক রহমানের পার্টির অন্যান্যদের অনেক সমালোচনা রয়েছে, আমরা করবই, এবং তাদেরকে তারেক রহমান অবশ্যই সেই বিবেচনায় তিনি সিদ্ধান্ত পাল্টাবেন, কাকে কোথায় রাখা যায়, তিনি মন্ত্রী পাল্টাবেন, এমপি পাল্টাবেন, সেটি তার ইচ্ছা। আমরা আমাদের দেশের স্বার্থ সার্বভৌমত্ব নিয়ে কোনোভাবে ছাড় দিব না, সেই জায়গাতে তারেক রহমান সাহেব খুব স্ট্রং পজিশনে রয়েছে। এতে এই আজকের এই খবরটি স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু এইসব প্রচার করা উচিত, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম এগুলি প্রচার করছে না, কোনোভাবেই এই বিষয়গুলিকে স্ট্রংলি জানাচ্ছে না। এটির পেছনে কী কারণ আমি জানি না। বাংলাদেশ গণমাধ্যমকে এখনও পর্যন্ত কি আসলেই গণমাধ্যমগুলি ভারতের প্রভাবমুক্ত হয়েছে কিনা, এই একটি বড় প্রশ্ন। কারণ বাংলাদেশের গণমাধ্যম যাদের কাছে রয়েছে, এরা গত 17 বছর কার প্রেমে হাবুডুবু খেয়েছিল, এটাও বুঝে আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে জনাব তারেক রহমানের, তারা কিন্তু অলরেডি ডেট দিয়েছে, ভারত অলরেডি একটা ডেট দিয়েছে 21শে আগস্ট। আমি এই দিনটাকে বলবো না যে জনাব তারেক রহমান সেখানে যদি জানো আপনি আপনার সকল শর্ত যদি পূরণ করা হয়, তাহলে এই ধরনের ডেটে আপনি যাবেন না। কারণ 21শে আগস্ট আমাদের বাংলাদেশের প্রায় 57 জন আমাদের দেশের অনেক বড় বড় সেনা অফিসারদেরকে হত্যা করেছে। এই ভারত এই হত্যাকাণ্ডে সামিল ছিল, আমরা জানি। সুতরাং এই দিনগুলিকে আপনি অবশ্যই বিবেচনায় রাখবেন। এবং সেখানে যে ব্রিক্স সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে তিনি দাওয়াত দিয়েছেন। সেই সম্মেলনে তিনি যাবেন কি যাবেন না, এ ধরনের কোনো এখনো পর্যন্ত তিনি সিদ্ধান্ত জানাননি জনাব তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হিসেবে যাবেন, তাকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে ব্রিক্স সম্মেলনের সভাপতি হিসেবে সেখানে যাওয়ার জন্য, কিন্তু তিনি তো সাধারণ সভাপতি হিসেবে যাবে না, তিনি অবশ্যই বাংলাদেশের প্রধান হয়ে যাবেন, এবং সেটি হবে ঐতিহাসিক। এবং আমাদের দেশের দ্বিপাক্ষিক যে স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা রয়েছে, সেগুলিকে আলোচনা করে বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে তিনি এই বিষয়ে আলোচনা করবেন, এবং আমাদের বাংলাদেশের জন্য যে প্রাপ্যগুলি রয়েছে ভারতের, যেগুলি ভারত এতদিন ধরে আমাদেরকে একচেটিয়া শোষণ করে যাচ্ছিল, সেসব ব্যাপারে আমাদের দ্বিপাক্ষিক নদী থেকে শুরু করে আমাদের পানি বন্টন, আমাদের অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সীমান্ত থেকে শুরু করে, সেগুলির ব্যাপারে শক্ত কথাবার্তা বলে আসতে হবে। সেই ধরনের চিন্তাভাবনা করেই হোমওয়ার্ক করেই যেতে হবে। এবং নরেন্দ্র মোদীও যদি বাংলাদেশে আসে, তাকেও কিন্তু একইভাবে আমরা তার সমপরিমাণ যে তাকে মর্যাদা দেওয়া দরকার সেটি দিব, কিন্তু পাশাপাশি আমরাও তার কাছ থেকে দ্বিপাক্ষিক যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলি আমরা করব। এরপরে সেখানে বলা হয়েছে, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতির ফলে তারেক রহমানের দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা কার্যকর অর্থে বাতিল হয়েছে। ওই সফর নিয়ে আলোচনা চলছিল। প্রতিবেদনে আরও বলা হয় যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি জানতে চাইলে দিল্লির সূত্রগুলি বিএনপির কয়েকজন নেতার আগের বক্তব্য স্মরণ করিয়ে দেন। তারা বলেছিলেন, শেখ হাসিনার বিষয়টি ভারতের সঙ্গে বাংলাদেশের বৃহত্তর সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় পথে বাধা হবে না, বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও পানি বন্টনের মতো গুরুত্বপূর্ণ এইসব ইস্যুতে জনাব তারেক রহমান এর পানি গলবে না। তিনি অবশ্যই মাথা নত করবেন না, কারণ হলো তিনি স্পষ্ট বাংলাদেশ থেকে বলে দেওয়া হয়েছে যে 5ই আগস্ট শেখ হাসিনাকে আপনার কথা বলতে দিয়েছেন, কারণ এর আগে বলেছিল শেখ হাসিনা ভারতের মাটিতে কোনোভাবে কোনো রাজনৈতিক বক্তব্য দিবে না। এই ধরনের কথা দেওয়ার পরেও ভারত সেখানে তাকে কথা বলতে দিয়েছে, তার মানে তাদের কথা প্রমিস লঙ্ঘন করেছে। এরকম অবিশ্বাস্য কাজ করার পরবর্তীতে আর অন্যান্য ব্যাপারে বিশ্বাস করাটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সুতরাং যেসব কথা বলা হয়, যেসব দাবি করা হয়েছে, এসব শর্ত পূরণ করলেই জনাব তারেক রহমান ভারত যাবেন এবং ভারতের মানুষের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে। এই খাম্বানিয়া গীত, আবার পুঁথি, আবার ওই যে কি বলে ব্যঙ্গ কবিতা, ছড়া, প্যারোডি, অনেক রকম গান হয়েছে ভাই, হাসি তামাশা হয়েছে।
এটা নিয়ে বড় বড় যোগও তৈরি হয়েছে, এটা তো ওনারা জানে, তাই না? তাইলে ওই ভুলটা কি আবার করবে? এই কারেন্ট নাই এই ব্যাপারটা যখন সামনে আসে, ওই খাম্বার কথা সামনে চলে আসে না, তার মানে কি সরকার এই ভুল করতে পারে? নিশ্চয়ই না ভাই, নিশ্চয়ই সরকার কোনো ফাপড়ে পড়ে গেছে, মাইনকা চিপায় পড়ে গেছে। নাহলে সরকার তো এই ভুলটা করতে পারে না। চাল নাই, আলু নাই, তরকারি নাই, জিনিসপত্রের দাম বেশি, অন্য কাহিনী। কারেন্ট ব্যাপারটা কিন্তু অন্য রকম। এটাতে সরকার সাবধান থাকবে তো, কারণ এই বদনামটা ওনার আগে ছিল, অনেক আগে, এই বিদেশে যাওয়ার আগে। তাই বললাম সরকার না আসলেই কোনো ষড়যন্ত্রের শিকার আমার মনে হয় ভাই। কারণ দেখেন, একজন পুরুষ প্রধানমন্ত্রী পাইলাম আমরা বহুদিন পর, আর এই বিএনপিও কিন্তু প্রায় 20 বছর পর সরকারে আসলো। আগের সেট আপটা কি ছিল? টোটাল সেট আপটাই তো ছিল ওই দিকে, তাই না? আমরা চিকিৎসা কোথায় নিতাম? ওদের এখানে চলে যাইতাম। আমরা কারেন্ট কার কাছ থেকে আনতাম? ওই আদানির কাছ থেকে কারেন্ট আনতাম। চাল ডাল আলু যা যা লাগে মানুষের জীবনে সব কিছুই তো এখান থেকেই আমরা আনতাম। ওই সিস্টেমটা হঠাৎ করে তো ভাঙ্গা গেছে, ওর মধ্যে তো বাধা পড়ছে। আর এই যে সিস্টেমটা রাইখা গেছে এখানে আওয়ামী লীগ সরকার, ওই সিস্টেমের মধ্যেই তো আইসা বিএনপি সরকার বসছে, তাই না? যার জন্য বিএনপি চেষ্টা করতেছে সব জায়গায় ওনাদের লোক দিয়ে দেওয়া, যেখানে প্রশাসনের লোক থাকার কথা বিএনপিও কিন্তু তার লোকজন সব জায়গায় বসাইতেছে। হ্যাঁ ভাই, যেখানে প্রশাসনের লোক থাকার কথা ওইখানে তার নিজের দলের লোক, যারা নির্বাচনে হাইরা গেছে, যাকে মানুষ পছন্দ করে নাই বলেই তো ভোট দেয় নাই, নাহলে হারলো কেন? কিন্তু ওই হারা পার্টিকে এখানে আইনা বসাই দিতেছে। এইভাবে টোটালটা সেটিং করতেছে, কিন্তু সামাল দিতে পারতেছে না। কোন জায়গাটায় ফেল করছে? এই কারেন্টে ফেল করছে, গ্যাসে ফেল করছে। এই কারেন্টে ফেল করার পিছনে আমার মনে হয় ভাই ষড়যন্ত্র ভাই। হ্যাঁ ভাই, ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সাথে ওনারাও জড়িত আছে, আমাদের দেশের লোকজন জড়িত আছে এই সরকারকে ফেল দেখাবার জন্য। আর হাতটা দিছে কোথায়? কারেন্টের মধ্যে, গ্যাসের মধ্যে। গ্যাসটা কিন্তু পিছনে পড়ে গেছে, এই কারেন্ট সামনে চলে আসছে। কারেন্ট নাই এটা মাইনা নিতে পারতেছে না, কারণ গরম তো ভাই সহ্য করা যায় না। আর গরম সহ্য করলাম, ধৈর্য নেন, সহ্য করলাম, কিন্তু ইন্ডাস্ট্রি চালাইবেন কিভাবে? এই যে আমাদের গার্মেন্টস, এই গার্মেন্টসের সাথে তো কারেন্ট জড়িত। ওইখানে যদি কারেন্ট না থাকে আর তারা যদি রাস্তায় নামে, কি অবস্থা দাঁড়াবে একবার কল্পনা করতে পারেন? সমস্ত গার্মেন্টসের ভাই বোনরা যদি রাস্তায় নামা যায় আর বেতন না পাইলে, ওইটা তো আন্দোলনের রূপ নিবে। সরকার কি এগুলো বুঝে না? নিশ্চয়ই বুঝে, তারপরও কিছু করতে পারতেছে না ভাই, ওই ষড়যন্ত্রের কারণে। এই সরকার কেন মানুষকে কষ্ট দিবে বলেন? আমি সরকার, আমি কেন আমার জনগণকে কষ্ট দেবো? এতে কি আমার ভালো কিছু হবে? এটা তো আমারই বদনাম হবে, আমাকে নিয়ে সমালোচনা করবে। সরকার আসলে ভাই প্যাচের মধ্যে পইরা গেছে, ওদের ষড়যন্ত্রের মধ্যে পইরা গেছে। কেন এই ষড়যন্ত্রটা হয়েছে এটা নিয়ে আজকে বিশেষ একটা আলোচনা করব, একটু মনোযোগ দিয়া শুনবেন। দেখেন, এই সরকারের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী কে বলেন তো? নিশ্চয়ই সবাই বলবেন আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব। না, মোটেও না। আরে সালাউদ্দিন আহমেদ সাহেব যাকে চায় নাই, যার নাম নিয়ে বলছিল পদত্যাগ করতে হবে, সে বিদেশি নাগরিক, কিভাবে এত বড় দায়িত্ব পায়? পররাষ্ট্র উপদেষ্টা তাকে কেন বানানো হইলো এটা নিয়ে প্রতিবাদ করছিল না, ঠেকাইতে পারছে। এই খলিলুর রহমান সাহেব, ডক্টর খলিলুর রহমানই কিন্তু সবচেয়ে বড় ক্ষমতাবান বর্তমান এই বিএনপি সরকারে। কারণ কি জানেন? পররাষ্ট্রমন্ত্রী তো উনি। এই পররাষ্ট্র নীতি যা কিছু হবে ওনার মাধ্যমেই হবে। দেখেন ভাই ব্রাদার, আমার বাড়িতে যদি কোনো উৎসব হয়, আমি যদি কোনো উৎসব উদযাপন করি, কাকে দাওয়াত করুম? অনেক দূরের মানুষকে পরে দাওয়াত করুম, কিন্তু আমার পাশে যে আছে তাকে তো দাওয়াত করুম, তাই না? এই সরকার ক্ষমতায় আইসা ওনার প্রতিবেশীর কাছে উনি যায় নাই, নিজে তো যায়ও নাই, এবং ওনাকেও দাওয়াত করে নাই। কোথায় গেছে? দূরে, মালয়েশিয়া আর চীনে গেছে। এই ব্যাপারটা একটু মাথায় নিয়ে, এখান থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু। কিভাবে সরকারকে ডুবানো যায় তখন থেকেই কিন্তু এই ষড়যন্ত্র শুরু। আর ঠিক ওই টাইমে আমাদের ডক্টর কর্নেল অলি আহমেদ সাহেব একটা কথা বলছিল, আমরা এটা নিয়ে অনেকে আবার হাসি তামাশা করছি। এটা উনি কি বললো? উনি কি বলছিল? যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সাবধান থাকতে হবে, ওনার জীবনের উপরে হুমকি আছে, এরকম একটা কথা বলছিল না? এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, কিন্তু এই কথাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই সিরিয়াসলি নিছে। যদি সিরিয়াসলি না নিত তাহলে কিন্তু ভারতে যাইতো। এই যে ভারতে যাচ্ছে, কবে যাব, যেভাবে লন্ডন থেকে বাংলাদেশে আসার সময় আসিতেছে কিন্তু আসতেছিল না, একটা টাইমে আসলো। ঠিক তেমনি ভাবে কিন্তু ভারতে যাইতেছি, আজ যাবো, কাল যাবো, পরশু যাবো, কিন্তু যাওয়া কিন্তু হয় নাই, এখনো কিন্তু ঠিক হয় নাই ভারতে যে যাবে। যাওয়া নাও হইতে পারে, আবার হইতেও পারে, কিন্তু বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে এই ডক্টর খলিলুর রহমান সাহেব। বললাম না একটু আগে, সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী এই ডক্টর খলিলুর রহমান, উনি কিন্তু বাধা। এখন আপনি প্রশ্ন করতে পারেন উনি বাধা হইলো কিভাবে?
দেখেন উনি মালয়েশিয়া থেকে উনি চিনি নিয়ে গেল, চিনি নিয়ে যে আলাপগুলা হয়েছিল তখন আমরা শুনছিলাম না তিস্তার ব্যাপারে একেবারে পাকাপোক্ত আলাপ হয়ে গেছে, আমাদের পোর্ট নিয়ে আলাপ হয়ে গেছে, একটা করিডোর রাস্তা হবে সেটা নিয়ে আলাপ হয়ে গেছে, পদ্মা ব্যারেজ নিয়েও কিন্তু কথা শুনছিলাম। কিন্তু এই যে আলাপগুলা হয়েছে এই আলাপগুলা কোথায়? এখন কেন ওই আলাপগুলা নাই? চীন থেকে আসার পর নতুন কইরা তো আর কোনো আলাপ হইল না, সমস্ত আলাপের ফাইলপত্র তালা বন্ধ। কেন তালা বন্ধ? এর মধ্যে তো আপনারা দেখছেন ভারতের গোয়েন্দা থেকে আরম্ভ করে তাদের লোকজন আসা যাওয়া এবং দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সাথে কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বইলা 1 ঘন্টার মধ্যে দিল্লি চলে যাওয়া, এই ব্যাপারগুলোতে কি বোঝা যায়? চীনের সাথে ফাইনাল কোনো কিছু হওয়ার আগে ভাই সাইন করতে হবে, তো সিগনেচার দিতে হবে, সেটা হওয়ার আগেই ওনারা কিন্তু বাধা হয়ে দাঁড়াইছে। ওনারা বলতেছে আমাদের কাছে আসেন, তিস্তা নিয়ে আমরাই কথা বলুন, কি কি দরকার আমরা দিমু। যেভাবে আমাদের শেখ হাসিনা দিছিল ওর মধ্যে অনেক কিছুর কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, এই ডিসেম্বরের 12 তারিখে আবার রিনিউ করতে হবে। ওই মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং এই যে চীনের সাথে আবার নতুন করে যেন কোনো সম্পর্ক গড়তে না পারে, যার জন্য একটা মিটিং করতে চায়, গোপন মিটিং করতে চায়, ওইখানে নিয়ে যাইতে চায়। কিন্তু নতুন বাংলাদেশ যারা চায় তারা চায় না উনি ওইখানে যাক। হ্যাঁ, উনি ভারতে যাক এটা চায় না। যেমন নাহিদ ইসলাম বলছে আপনি ভারতে যেতে পারবেন না, নাহিদ ইসলামের কথাই তো ঠিক হইলো, এখনো তো যায় নাই, যাবে না ভাই, এখন যাবে না। কারণ কি জানেন, চীনের সাথে যে আলাপগুলা হয়ে গেছে এগুলো পাকাপোক্ত ভাবে ভাই দলিলপত্র হইতে হবে, কাজে হাত দিতে হবে, এর আগে যাইতে পারবে না। এই খলিলুর রহমান সাহেব এর আগে যাইতে দিবে না। দেখেন এই খলিলুর রহমান সাহেবকে ডক্টর ইউনূস স্যার আনছিল কিন্তু আমেরিকা থেকে, একটা ভীষণ নিয়ে তো উনি আসছিল, আইসাই কিন্তু ওই কক্সবাজারে যায় রোহিঙ্গা নিয়ে উনি কথা বলছিল, তখন থেকেই কিন্তু শোনা যাচ্ছিল একটা করিডোর। এরপরে জাতিসংঘ আসার পর এটা আরো বড় করে দেখা দিল একটা করিডোর চাই। আজকে আবার দেখেন এই চীনে যাওয়ার পর ওই করিডোরের কথা তো আবার আসছে। তার মানে এই খলিলুর রহমান সাহেব চাচ্ছে চীনের সাথে যে আলাপগুলা কইরা ফেলাইছেন সেটা আগে ফাইনাল করেন, তারপরে আপনি ভারতে যান। কারণ এই ভারতে যাওয়ার পর দেখা গেল ভাই ওনারা আবার কালা জাদু কইরা ফেলাইছে। হ্যাঁ, ওনার মাইন্ড চেঞ্জ করে দিতে পারে তো, কালা জাদু কইরা, ওটা তো জাদুর দেশ ভাই। আবার এমনও হইতে পারে এমন কিছু খাওয়াই দিতে পারে যেটা রিয়াকশন হইতে পারে ভাই। হ্যাঁ, আপনি চেঞ্জ হয়ে গেলেন, ব্রেন চেঞ্জ হয়ে গেল, আপনি আগে যাকে কথা দিছিলেন সেই কথাগুলো ভুইলা গেলেন, এমন কিছু খাওয়াই দিতে পারে। যার ফলে এই খলিলুর রহমান সাহেবই আমার যদ্দূর মনে হয় উনি বলতেছে আপনি এখন যায়েন না, আগে চীনের সাথে যা কিছু আলাপ হয়েছে এগুলো ফাইনাল হয়ে যাক, এরপরে আপনি যান। এখন বলতে পারেন খলিলুর রহমান এই সাহসটা কিভাবে পাইলো? ভাই খলিলুর রহমানের পিছনে এই চীন আছে, আমেরিকা আছে, এই দুইটা পাওয়ার আছে, দুইটা পাওয়ারকে ব্যালেন্স করেই তো চলতেছে। আর আমাদের ডক্টর অলি আহমেদ সাহেব, কর্নেল অলি আহমেদ সাহেব যে কথাটা বললো, উনি কি বানায় এই কথাগুলো বললো? নিশ্চয়ই না। কর্নেল অলি সাহেবের সাথেও চীনের ভালো সম্পর্ক আছে, খোঁজ খবর রাখে ভাই, নিশ্চয়ই এমন কিছু কানে গেছে যেটার জন্য সাবধান করছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা মাইনাও নিছে। সাবধান হয়েছে তো ভাই, সাবধান হয়েছে বলেই যায় নাই। আর না যাওয়াতেই ভাই এই বিদ্যুৎ সংকটে ফেলাই দিছে এই সরকারকে। এই সরকার বিপদে পড়ে গেছে, খুইলা বলতে পারতেছে না। এই যে পাসপোর্ট নষ্ট হয়ে যেতেছে, বলতেছে এগুলো ঠিক করতে 15 মাস 16 মাস 2 বছর লাগবে, মিথ্যা কথা বলতেছে না। আমরা সরকারকে সহযোগিতা করব, 100% সহযোগিতা করব। যদি এটাই হয়ে থাকে, অর্থাৎ দাদাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করাতে আজকে এই প্রবলেম, যদি এটাই হয়ে থাকে এই প্রবলেম আমরা মাইনা নেব। কেন মাইনা নেব না? আমরা নতুন বাংলাদেশ চাই, নতুন কিছু হোক। 54 বছর তো ওনাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছি, আমরা তো দেখছি ভাই ওনারা কেমন। এখন নতুন একটা দেশের সাথে ব্যবসা বাণিজ্য হোক, চীনের সাথে এই রাস্তাটা হয়ে যাক, চীন আমাদের তিস্তায় মহাপ্রকল্পটা বাস্তবায়ন করুক, এই পোর্টের দায়িত্বটাও তাদেরকে দেওয়া হোক। নতুন বাংলাদেশ তো এইভাবেই জন্ম নিবে। আর আমার মনে হয় বর্তমান সরকার সেই চেষ্টাটাই করতেছে। আমরা একটু অপেক্ষায় থাকি, যেভাবে জামাতে ইসলামও কিন্তু অপেক্ষায় আছে। ডক্টর শফিকুর রহমান স্যারের কথা থেকে আপনারা বুঝে নিতে পারবেন, রাজনৈতিক কথাবার্তা বলে সবই ঠিক আছে, কিন্তু তারপরও দেখবেন সরকারকে সময় দিতে চায়, সরকারকে সহযোগিতা করতে চায়। কেন সহযোগিতা করতে চায়? ওনারাও বুঝা ফেলছে, 11 দলও বুঝা ফেলছে। ওই রাহুল গ্রাসের ভিতরে আর মাথা ঢুকাবে না। বর্তমান সরকারের এই পলিসিটা ভাই ধীরে ধীরে বোঝা যাচ্ছে, আপনারাও কিন্তু বুঝতে পারবেন। শুধু একটা ব্যাপার খেয়াল রাখবেন, হ্যাঁ, নারায়ণগঞ্জের দিকে ওই যে চিন্ময় প্রভু, উনি যেদিন মুক্তি পাবে সেদিন বুঝে নিবেন দাদাদের সঙ্গে আপোষ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত বুঝে নিবেন বর্তমান সরকার ঠিক পথে আছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।